মাধ্যমিকের নতুন অধ্যায় আজকে শুরু করছি। দেখো, রাসায়নিক গণনা। তো এই অধ্যায়টাতে তোমাদের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে অনেক কিছু জানতে হবে। তারপর সেখানে পরিমাপ করা হবে যে কি কি হয় সবকিছু। তাহলে দেখো, প্রথম টপিক আমাদের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানবো। রাসায়নিক বিক্রিয়া মানে কি জানো তোমরা? যে যখন একটা কোনো পদার্থ, ধরো ধরো আমরা বলছি যে জল, তাহলে সেই জলটা কি থেকে তৈরি হয়? হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে যখন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে জলটা তৈরি হবে, তাহলে এই যে প্রক্রিয়া, এটাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। মানে এক ধরনের পদার্থ থেকে যখন নতুন এক ধরনের পদার্থ উৎপন্ন হয়, সেটা যে প্রক্রিয়াতে হয় সেটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। আমি লিখিয়ে দিব একটু পরে, ঠিক আছে? এবার রাসায়নিক বিক্রিয়া বললাম। এবার দেখো, রাসায়নিক বিক্রিয়া যখন হয় তখন কি কি বিক্রিয়ার সাহায্যে, মানে কিসের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া হয়, তারপরে কি উৎপন্ন হয় সেগুলো এবার এখানে জানতে হবে। তাহলে আমরা ধরো একটা যে কোনো রাসায়নিক বিক্রিয়া বলছি, যেমন যখন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়াতে যখন অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হলো, তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যেগুলো আছে সেগুলোর একটা নাম থাকবে, এবং যেখানে অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হলো সেটার একটা নাম থাকবে। তাহলে যে সকল পদার্থগুলো বিক্রিয়া করে, তাহলে কি বলছি, যে সকল পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়া করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। বোঝা গেল? তাহলে যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হবে, তাহলে যে সকল পদার্থগুলো বিক্রিয়া করবে সেগুলোকে বিক্রিয়ক পদার্থ বলা হবে। এবার আমি একটু লিখতে শুরু করছি, তোমরা দেখো, ঠিক আছে? তাহলে প্রথমে বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়া, তাহলে সেটা কাকে বলে, কি হয়, তোমরা ভালোভাবে খাতায় এগুলো নোট করো। তোমরা এগুলো ভালোভাবে নোট করো, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তাহলে লিখো, যে প্রক্রিয়ায় এক ধরনের পদার্থ থেকে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। তাহলে এটা হয়ে গেল, বললাম, রাসায়নিক বিক্রিয়া। এবার একটা রাসায়নিক বিক্রিয়া যখন আমরা লিখব, দেখো, ধরো আমি এটা লিখলাম, তাহলে N2+H2, যেখান থেকে কি তৈরি হবে বললাম, NH3 অ্যামোনিয়া। তাহলে এই যে আমরা N2 এবং H2 দিয়ে এগুলো যে তৈরি হলো, আমরা জানি যে যে সকল পদার্থ, দেখো, যে সকল পদার্থগুলো বিক্রিয়া সংগঠন করে, মানে রাসায়নিক বিক্রিয়া করে, তাদেরকে বলা হবে বিক্রিয়ক পদার্থ। তাহলে এদেরকে কি বলা হয়? বিক্রিয়ক পদার্থ, ঠিক আছে? এবার যে বিক্রিয়ক পদার্থগুলো আছে সেগুলো দুটো, তিনটে, একটা, সব কিছু হতে পারে, যে মানে এক ধরনের যেগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেগুলোকে বলা হবে বিক্রিয়ক পদার্থ। আর যেটা রাসায়নিক বিক্রিয়াতে উৎপন্ন হবে সেটাকে বলা হবে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এটা কি? বিক্রিয়াজাত পদার্থ। তাহলে রাসায়নিক বিক্রিয়ার কয়টি অংশ হয়? দুইটি অংশ হয়। একটা থাকে বিক্রিয়ক পদার্থ, যেগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আর যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে? এবার জানবো একটা রাসায়নিক বিক্রিয়াকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেগুলো সম্পর্কে, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে এখানে অনেকগুলো অঙ্ক আছে, তো আমরা এটা শেষ পার্টে অঙ্কগুলো সব প্র্যাকটিস করাবো। এখন তোমাদের অনেকগুলো জানতে হবে বিষয়বস্তু, সেগুলো আমি বলছি, ঠিক আছে? তাহলে এবার যেটা বলছি, দেখো, এখানে আমরা জানবো যে আমরা রাসায়নিক বিক্রিয়াকে কিভাবে প্রকাশ করি। তাহলে দেখো, রাসায়নিক বিক্রিয়াকে রাসায়নিক সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়। মানে যেমন আমরা দেখো, যখন কোনো একটা বিক্রিয়া, ধরো হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হলো, এটা একটা বিক্রিয়া। তাহলে এবার এখানে যদি আমরা বাংলায় লিখি যে হাইড্রোজেন তার সঙ্গে জল, তাহলে অনেক বড়টা হয়ে যাবে। তার জন্য এটা সংক্ষেপে আমরা লিখবো H2+O2, দিয়ে এখান থেকে কি লিখলাম? H2O, জল। তাহলে এই যে সংক্ষেপে প্রকাশ করলাম, এটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ, ঠিক আছে? তাহলে আমরা একটা রাসায়নিক বিক্রিয়াকে যেটার সাহায্যে সংক্ষেপে প্রকাশ করি সেটাকে রাসায়নিক সমীকরণ বলা হয়। তাহলে এটা একটা রাসায়নিক সমীকরণ, মানে এটার সঙ্গে এটা যুক্ত হয়ে এটা যে তৈরি হলো, সেটা আমরা একটা নতুন কিছু পেলাম, একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করলাম, এটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। এবার যে রাসায়নিক সমীকরণ থেকে আমরা কি কি বিষয় জানতে পারি সেগুলো এবার আমাদের জানতে হবে। মানে একটা রাসায়নিক সমীকরণ থেকে কি কি বিষয় জানা যায়, হ্যাঁ? তারপরে অনেকগুলো তোমাদের বিক্রিয়া আছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, এই যে বিক্রিয়া আছে সেটাকে আমাদের ব্যালেন্স করতে হবে। তো আশা করছি তোমরা জানো ব্যালেন্স মানে কি। মানে
তাদের যে বিক্রিয়ক পদার্থগুলো আছে তাদের অণুপরমাণুর যে সংখ্যা আছে এবং যে বিক্রিয়াজাত পদার্থর পরমাণু সংখ্যাগুলো আছে সেগুলোকে সমান করতে হবে, মানে একদমই ইকুয়াল রাখতে হবে। কেন? যদি ইকুয়াল না থাকে, সমান না থাকে, তাহলে মানে এমনটা ভাবো যে কোনো একটা জিনিস আছে সেটা ইনভিজিবল হয়ে গেল। এবার এটা বাস্তবে সম্ভব হয় না, মানে সেগুলোকে সমান সমান রাখতে হবে তার জন্য। ঠিক আছে, যেমন এখানে ধরো হাইড্রোজেন দুটো আছে, এখানেও দুটো আছে, এবার এখানে অক্সিজেন দুই, কিন্তু এখানে তো এক হয়ে গেল, তাহলে একটা গেল কোথায়? তাহলে এগুলো ঝামেলার কারণে এখানে আমাদের ব্যালেন্স করতে হবে। কিভাবে ব্যালেন্স করতে হয় ক্লাস 7-এ ছিল, তো আমি একটু জাস্ট বলছি, তোমরা দেখো। এখানে হাইড্রোজেন কটি আছে? দুইটি আছে। এখানে অক্সিজেন দুটি আছে। এবার হাইড্রোজেন দুই কিন্তু অক্সিজেন এক, তাহলে এবার আমাদের এখানে কি, এটাতে এক হয়ে গেল, তাই সামনে দুই দিতে হবে। এবার এটা দুই হয়ে গেল, তার কারণে এটা চার হয়ে গেল, তাহলে এটা দুই দুগুণে চার, তাহলে এখানে আবার কত, দুই দিয়ে এটা হয়ে গেল চার, এটা দুই, এটা চার, এটা দুই। তো যারা ব্যালেন্স জানো না, তোমরা আরো অনেক প্র্যাকটিস করতে হবে তোমাদের। ঠিক আছে, অনেকগুলো বিক্রিয়া তোমাদের আছে বইয়ের মধ্যে, সেগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এই যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যে জলটা তৈরি হলো, তাহলে এটা একটা রাসায়নিক সমীকরণ, তার সাহায্যে আমরা প্রকাশ করলাম। এবার এই রাসায়নিক সমীকরণ থেকে আমরা কিছু কিছু বিষয় জানতে পারি, সেগুলো আমি বলছি। প্রথমে দেখো, প্রথম বিষয় দেখো, এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে এটা 2 মোল। এটা কি আছে? 2 মোল আছে। এটা কিছু নয়, মানে এখানে কত আছে? 1, তাহলে এটা কত আছে? এখানে বলবো এটাকে আমরা 1 মোল এটাতে আছে, আর এটাতে কত আছে? 2 মোল। ঠিক আছে, এভাবে। আচ্ছা, যারা ভিডিওটি লাইক করোনি অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, এবার দেখো, তাহলে এখানে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল জল তৈরি করে। তাহলে এটাকে আমরা একভাবে প্রকাশ করতে পারবো, দেখো মোলের অনুসারে, ক্লাস 9-এ ছিল। এবার মোলের সাহায্যে আমরা কিভাবে প্রকাশ করব, যে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল জল উৎপন্ন করে। তাহলে এটা আমরা এইভাবে এটাকে প্রকাশ করতে পারবো। এবার এগুলোর কাজ কি, দেখো এইভাবে কোশ্চেন আসবে তোমাদের, যে এখানে 2 মোল আছে, এখানে কোশ্চেন মার্ক, এবার এটা কত মোল হবে? এখানে 2 মোল, এবার এটা 1 মোল হবে, তো এটার কোশ্চেন বার করার জন্য আমাদের এগুলো প্রয়োজন হবে। তাই প্রথম আমরা একটা রাসায়নিক বিক্রিয়াকে এইভাবে প্রকাশ করতে পারি। মানে দেখো, এগুলো তোমাদের বইয়ে আছে, একটু রিডিং পড়বা। এবার যে বিষয়গুলো আছে দেখো, একটা রাসায়নিক সমীকরণ থেকে আমরা দুই প্রকারের জিনিস জানতে পারি। একটাকে বলা হয় তার গুণগত তথ্য। গুণগত তথ্য মানে কি, এখানে যেটা আমরা বললাম যে হাইড্রোজেন এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় কি জল তৈরি হলো, তাহলে এটাকে তার গুণগত মান বা গুণগত তথ্য বলা হয়। মানে এখান থেকে আমরা জানতে পারলাম যে কি থেকে কি তৈরি হলো। ঠিক আছে, আর একটাকে বলা হয় পরিমাণগত তথ্য। পরিমাণগত তথ্য মানে এখানে 2 মোল হাইড্রোজেন, এটা পরিমাণ, 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল জল তৈরি করলো। তাহলে এই যে এটা আমরা পরিমাপ করলাম বা পরিমাণ করলাম, তাহলে তার জন্য এটাকে পরিমাণগত তথ্য বলা হয়। তাহলে প্রথমটা আমরা জানলাম যে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল জল তৈরি করে। ঠিক আছে, এটা একটা হলো। এবার আরো আমরা দুই ভাবে এটাকে প্রকাশ করতে পারবো, মানে এখানে আমরা তিন ভাবে প্রকাশ করব। ঠিক আছে, তারপরে এটাকে আমরা ভরে পরিণত করব। তাহলে 2, দেখো হাইড্রোজেনের ভর কত হয়? 2, 2 একে 2, আবার তাহলে 2 × 2 মানে কত হয়ে যাবে? 4। এটার কত হবে? অক্সিজেনের 16 হয়, তাহলে 16 × 2, 16 2 মানে কত হয়ে যায়? 32। আর এটা জলের কত হবে? 2 গণিত, দেখো H2O মানে হাইড্রোজেনের কত হয়? 2, আর এখানে অক্সিজেনের কত হয়? 16, তাহলে 16, 16 2 18, 18 দুগুণে কত হয়ে যায়? 36। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা এটাকে ভরের অনুসারে যদি লিখি, তাহলে আমরা কি লিখবো, যে 4 গ্রাম, দেখো 4 গ্রাম হাইড্রোজেন, তারপরে 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 36 গ্রাম জল তৈরি করলো। তাহলে এটাকে আমরা ভরের অনুসারেও প্রকাশ করতে পারবো। মানে আমরা যেমন এখানে মোল বলছিলাম, সেটাকে আবার পরিমাণগত তথ্য আরেকটা পেলাম, যখন আমরা ভরের সাহায্যে বলবো 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 36 গ্রাম জল উৎপন্ন করে। এবার এটার সাহায্যেও তোমাদের কোশ্চেন আসবে এইভাবে, ধরো এখানে লেখা আছে 4 গ্রাম হাইড্রোজেনে কত গ্রাম জল উৎপন্ন হয়, তখন অ্যান্সার হবে 36 গ্রাম। মানে এইভাবে অঙ্কগুলো অনেক আসবে, এত ইজি আসবে না, অনেক কিছু আছে। তোমাদের এই চ্যাপ্টারটা সবচেয়ে কঠিন লাগে সবাইকে, আমার কাছে পড়ো ঠিকভাবে, খুবই সোজা মনে হবে। ঠিক আছে, তাহলে এবার এই যে বললাম রাসায়নিক গণনাতে এই প্রক্রিয়াটাকে আমরা তিন ভাবে প্রকাশ করতে পারি, মৌলের সাহায্যে, তারপরে বললাম ভরের সাহায্যে। এবার আর একটা ভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারবো, সেটা বলছি দেখো। তাহলে এটাকে যদি আমরা আয়তনের অনুসারে প্রকাশ করি, আমরা জানি ক্লাস 9-এ ছিল যে এসটিবিতে যে কোনো গ্যাস যখন রাখা হয় সেই আয়তনটা কত হয়ে যায়, সেই গ্যাসের ক্ষেত্রে আমরা জানি 22.4 লিটার। ঠিক আছে, এসটিবিতে যে কোনো গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এটাকে মোলার আয়তন বলা হয়। মোলার আয়তন মানে 1 মোলের আয়তন। তাহলে এবার এখানে যে 22.4 লিটার আছে, দেখো তাহলে এটা কত হবে? 2 গুণিত 22.4, তাহলে অ্যান্সার কত আসছে? 44.8। এটা কত আসছে? 1 গুণিত 22.4, মানে অ্যান্সার আসছে 22.4। এটাতে আসছে 2 গুণিত আবার 22.4, মানে কত আসছে? 44.8 লিটার লিটার লিটার। তাহলে এবার আমরা দেখো এটাকে আয়তনে প্রকাশ করলাম, এটা বিক্রিয়ার সাহায্যে আমি ভালোভাবে বললাম। এবার দেখো এটাকে আমরা তাহলে কিভাবে বলবো,
যে 44.8 লিটার হাইড্রোজেন 22.4 লিটার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 44.8 লিটার জল উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এটা দেখো আর একভাবে আমরা প্রকাশ করতে পারছি যে 44.8 লিটার হাইড্রোজেন 22.4 লিটার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 44.8 লিটার জল উৎপন্ন করে। তাহলে এই যে প্রক্রিয়াটা আমরা বলছি একটা রাসায়নিক বিক্রিয়াকে তিনভাবে প্রকাশ করা যায়। প্রথমটা বললাম যে আমরা যখন মোলের সাহায্যে প্রকাশ করছিলাম, তাহলে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল জল তৈরি করলো। তারপর ভরের সাহায্যে প্রকাশ করলাম 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 36 গ্রাম জল তৈরি করলো। আর একটা আয়তনের সাহায্যে 40.8 লিটার 40.8 লিটার হাইড্রোজেন 22.4 লিটার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 40.8 লিটার জল উৎপন্ন করে। তাহলে এই তিনভাবে আমরা একটা রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করতে পারি, সেটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়ার যে গুণগত মানে পরিমাপগত তথ্য। ঠিক আছে, এটা একটা পরিমাপগত তথ্য, এখান থেকে আমরা অনেক কিছু ভরগুলো পরিমাপ করতে পারি। ঠিক আছে, এটা মনে রাখো। নেক্সট এবার দেখো আমরা এইভাবে যখন কোনো একটা সমীকরণকে প্রকাশ করলাম, তাহলে সেখান থেকে এবার আমরা দেখো একটা রাসায়নিক বিক্রিয়ার একটা ধর্ম যেটাকে বলা হয় ভরের সংরক্ষণ নীতি বা আইনস্টাইনের যে সূত্র আছে সেগুলো সম্পর্কে এবার আমরা এখানে জানবো। তোমরা হেডিং দাও ভর সংরক্ষণ সূত্র, এটা বলছি ভালোভাবে শোনো। ঠিক আছে, তারপরে আমরা যে আইনস্টাইনের যে এখান থেকে যে সমীকরণটা আছে সেটা বলবো। তাহলে দেখো এটা আইনস্টাইনই বলেছিলেন, বিজ্ঞানী, সবচেয়ে মহান বিজ্ঞানী, তোমরা জানো। দেখো তাহলে তার কথা ছিল যে মহাবিশ্বে যে পরিমাণে ভর আছে সেটা সীমিত পরিমাণে আছে। সীমিত মানে কি, সেটা মানে একটা ফিক্স পরিমাণে আছে, মানে সেটা কম বা বেশি হবে না। তাহলে দেখো কি বললাম, তাহলে মহাবিশ্বে যে পরিমাণে ভর আছে সেটা সীমিত আছে এবং ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরের মধ্যে রূপান্তর করা যায়, কিন্তু ভরকে কোনোদিনও নষ্ট করা যায় না। মানে যে পরিমাণে ভর আছে গোটা মহাবিশ্বে সেটাকে সৃষ্টি বা সেটাকে ধ্বংস করা যায় না এবং সেটাকে রূপান্তর করা যায়। ঠিক আছে, মানে ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরের মধ্যে রূপান্তর করা যায়। এই যে কথা, এগুলো আমি ভালোভাবে লিখাবো। তাহলে এটাকে বলা হয় ভরের সংরক্ষণ নীতি, এটা আইনস্টাইন দিয়েছিলেন। তারপরে সেখান থেকে একটা সমীকরণ আছে সেটা আমি বলবো। ঠিক আছে, তো আগে আমি লিখে দিচ্ছি। তো ভরের সংরক্ষণ সূত্র লিখো, মহাবিশ্বে ভর সীমিত, ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তর করা যায়। এটা হয়ে গেল একটা সূত্র। ঠিক আছে, এটাকে ভর সংরক্ষণ সূত্র বা ভরের সংরক্ষণ বা শক্তির নিত্যতা সূত্র সেটা বলা হয়। তো সেটাও লিখে নাও তোমরা যে এটাকে বলা হয় শক্তির নিত্যতা সূত্র। এটা কে দিয়েছিলেন? অ্যালবার্ট আইনস্টাইন। এবার এখানে যে শক্তির নিত্যতা সূত্র সেটা যদি আমরা সমীকরণের সাহায্যে প্রকাশ করি, তাহলে অতএব দেখো ই সমানুপাতি এম। ঠিক আছে, ই সমানুপাতি এম, এটা বললাম একটা সমীকরণ। ই মানে কি, দেখো এখানে পাশে লিখবো আমরা যে ই মানে হবে শক্তি। ঠিক আছে, আর এম যেটা হবে এটা হবে পদার্থের ভর। তাহলে আমরা কি লিখলাম, দেখো যে ই সমানুপাতি এম, মানে ই যে এনার্জিটা আছে সেটা ভরের সঙ্গে সমানুপাতি হয়। সমানুপাতি মানে কি, যত ভরের পরিমাণ বৃদ্ধি পাবে শক্তির পরিমাণটাও তত বৃদ্ধি পাবে, তার জন্য এই দুটো সমানুপাতি হলো। এবার এটা যখন আমরা দেখব তখন এখানে একটা ধ্রুবক আসবে দি এম সি স্কোয়ার। তাহলে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এটা সবচেয়ে ফেমাস সূত্র, তোমরা জানো। এখানে যে সি স্কোয়ার আছে সেটা হবে শূন্য মাধ্যমে, তোমরা লিখবা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, ঠিক আছে। এবার বলবা স্যার যে ই সমান এম সি স্কোয়ার যেটা এলো, এটার কাজ কি এই সমীকরণটা। তাহলে এখানে দেখো সমানুপাতিকে সমান করলে একটা ধ্রুবক আসে, সেটা সেই ধ্রুবকটা এলো সি, দিয়ে সি এর স্কোয়ার চলে এলো, দিয়ে সেটাকে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বলা হয়। তাহলে ই সমান যে এম সি স্কোয়ার আছে সেটার সাহায্যে আমরা একটা যে কোনো পদার্থের মধ্যে তার মধ্যে কতটা পরিমাণে ভর আছে, তারপর তার যে সমীকরণ, মানে ধরো আমরা একটা জিনিসের 1 কেজি ধরো জিনিস আছে, তাহলে সেই
জিনিসের মধ্যে কতটা পরিমাণে ভর আসে সেটা আমরা এই সমীকরণ থেকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট বললাম, একটা সমীকরণকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তোমরা এটা ভালোভাবে নোট করো। আর যে ভরের সংরক্ষণ সূত্র বললাম সেটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে। এবার তোমরা নিচে ডিসক্রিপশন লেখা আছে সেখানে ক্লিক করো, দিয়ে এখানে দেখো একটা পুরো বইয়ের তোমাদের প্লে লিস্ট আছে, পুরো বইয়ের বলে লেখা আছে, সেখানে ক্লিক করে সেটা সেভ করে নাও। দিয়ে নিচে তোমরা যেখানে লেখা আছে ইউটিউবে সেখানে সেটা পেয়ে যাবা, মানে প্রত্যেকটা ভিডিও তোমরা সেখানে সেভ হয়ে যাবে, তোমাদের আর একটা ভিডিও খুঁজতে হবে না। তো সেই প্লে লিস্টটা অবশ্যই তোমরা সেভ করে নাও, আমাদের ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সেই সূত্রটা দেখো আমরা ম্যাচ করে দেখাচ্ছি। ধরো এটাই আমি দেখাচ্ছি, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়াতে অ্যামোনিয়া NH3 তৈরি হয়। তাহলে এটা ম্যাচ করবে কিনা সেটা আমি একটা প্রমাণ করে দেখাচ্ছি। দেখো এখানে মানে এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে লক্ষ্য করো। ঠিক আছে, এখানে নাইট্রোজেন কত আছে, নাইট্রোজেন দেখো 2, তাহলে দুটো আছে। তাহলে আচ্ছা এটা ব্যালেন্স করতে হবে, তো প্রথমে ব্যালেন্স করি। এখানে নাইট্রোজেন 2, এখানে আছে 1, তাহলে এখানে আবার 2 চলে আসবে, ব্যালেন্স মানে সমান করতে হবে। এবার এখানে 2 আছে, এখানে কত আছে 6, তাহলে এখানে আবার কত 3 চলে আসবে। তাহলে এখানে দেখো নাইট্রোজেনটা কত হয় 14 ইন্টু কত হয় 2, মানে তার ভরটা আমরা বার করছি, ভরটা কত পেলাম এখানে 28। এখানে হাইড্রোজেন বার করব, কত আছে 3 গুণিত 2, 3 দুগুণে কত আসবে, এখানে হাইড্রোজেনের ভরটা কত এলো 6 গ্রাম, আমরা গ্রামে প্রকাশ করছি। আর এটা যখন আমরা দেখব তখন আসবে যে 2 ইন্টু দেখো এটা 14 আর এটা কত হয়ে যাচ্ছে 3, তাহলে কত 17 দুগুণে কত আসছে 34 গ্রাম। তাহলে দেখো আমরা যেটা বললাম যে একটা মানে যে কোনোর ক্ষেত্রে যে মোট যে ভরের পরিমাণটা সর্বদা সমান হয়, তাহলে সেটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেও যে মোট ভরটা আছে সেটা সমান থাকবে। তাহলে এখানে দেখো কত আছে 28 গ্রাম, এখানে আছে 6 গ্রাম, এখানে আছে কত 34 গ্রাম। তাহলে আমরা কি বলবো যে 28 গ্রাম দেখো নাইট্রোজেনের সঙ্গে 6 গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়ায় 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়। তাহলে দেখো এখানে এই যে পদার্থ সেগুলোকে বিক্রিয়ক বলা হয়, তাহলে তাদের যোগ করি যদি আমরা, তাহলে 28 আর 6 কত আসছে 34, তাহলে যোগফল কত হলো 34। এবার দেখো সেই যোগফলটা এটার সাথে সমান হয়ে গেল, তার মানে যে বিক্রিয়ক যে পদার্থগুলো আছে আর যে শেষে যে বিক্রিয়াজাত পদার্থগুলো আছে সেগুলোর যে মোট ভরটা আগে যতটা ছিল পরেও সেম, মানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সর্বদা সমান হয়। তাহলে এটাও একটা সূত্র, ওই ভরের সংরক্ষণ সূত্র থেকে এসেছে, যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভরটা সর্বদাই ক্ষেত্রে সমান হয়। তাহলে বোঝা গেল, দেখো এখানে 28 গ্রাম আছে, এখানে 6 গ্রাম, তাহলে এটা কত আসবে 34 গ্রাম। তাহলে মোট বিক্রিয়ক এবং যে মোট বিক্রিয়াজাত পদার্থ আছে সেগুলোর ভরটা অলওয়েজ সমান হয়। এবার তোমাদের রাসায়নিক বিক্রিয়া অনেকগুলো প্র্যাকটিস করতে হবে, তা আমি অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া দেখিয়ে দিচ্ছি এখানে যে কিভাবে হয়, তারপর আমি একটা লিস্ট দিয়ে দিব, সেই রাসায়নিক বিক্রিয়াগুলো যদি তোমরা করে নাও তাহলে সেগুলো থেকে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন তোমাদের বইয়ের হয়ে যাবে, আর তোমাদের মাধ্যমিকে সেগুলোই মধ্যেই আসার সম্ভাবনা আছে, অনেকগুলো আসবে। ঠিক আছে, তো তোমাদের আমি সেগুলো দিয়ে দিব, তার আগে প্র্যাকটিস। যেমন ধরো যখন আমি কয়েকটা, তোমরা এগুলো রাসায়নিক বিক্রিয়া, হ্যাঁ এগুলো হেডিং দিয়ে তোমরা রাসায়নিক বিক্রিয়া হেডিং দিয়ে এগুলো নোট করবা। আমি কয়েকটা দেখাচ্ছি, তারপর অনেকগুলো আমি দিয়ে দিব, সেগুলো তোমরা লিখে নিবা ভালোভাবে, যে প্রত্যেকটা তোমাদের মনে রাখতে হবে যে কি থেকে কি উৎপন্ন হয়, তার জন্য সেগুলো থেকে আমাদের অঙ্কগুলো আসবে। এই চ্যাপ্টার থেকে 4 নাম্বার আসবে, খুবই ছোট চ্যাপ্টার, তো ভালোভাবে তোমরা দেখো। তাহলে দেখো যেমন প্রথমে আমি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াগুলো দেখাচ্ছি। যেমন ধরো এটা NaOH, এটা একটা অ্যাসিড, এবার এটার সঙ্গে ধরো H2SO4 এর বিক্রিয়া হয়ে গেল। তাহলে আমি এটা দেখাচ্ছি, তোমরা দেখো যে কিভাবে বিক্রিয়াগুলো ঘটে, তারপর আমি অনেকগুলো দিয়ে দিব, তোমরা দেখো। তাহলে প্রথমে এই যে প্রথমের সঙ্গে এই শেষের গুলো যুক্ত হবে, আর এটার সঙ্গে এটা যুক্ত হবে। তাহলে দেখো সোডিয়ামের সঙ্গে এটা, তাহলে কি হবে Na2SO4, এটার সঙ্গে এটা, তাহলে Na2SO4 প্লাস এখানে এটা OH আর এটা দিয়ে এখানে কি হবে জল। তোমরা জানো যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল তৈরি হয়, তাহলে এটা একটা বিক্রিয়া। তারপর 2 নম্বর আমি দেখাচ্ছি, দেখো ধাতুর সঙ্গে অ্যাসিড, ধরো ম্যাগনেসিয়াম আছে আর তার সঙ্গে আমি H2SO4, ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হয় দেখো MgSO4 প্লাস H2, ধাতুর সঙ্গে অ্যাসিডের সঙ্গে যখন বিক্রিয়া হয় তখন হাইড্রোজেন গ্যাসটা প্রতিস্থাপিত হয়ে যায়, দিয়ে চলে আসে। তাহলে এটা ক্লাস 9-এ বিক্রিয়াগুলো আছে, তোমাদের ভালোভাবে এখন মনে রাখতে হবে। তাহলে এটা বললাম যখন দেখো ধাতুর সঙ্গে বিক্রিয়া হয় তখন এগুলো হয়। আমি আরও অনেকগুলো তোমাদের পরপর দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নাও। ঠিক আছে, এবার দেখো তারপর আরও আমি লিখছি 3 নম্বর ধরে লিখছি যে একটা কোনো ধরছি আমরা NH4OH, একটা হাইড্রক্সাইড, এই হাইড্রক্সাইডের সঙ্গে HCl, তাহলে এটার আমরা বিক্রিয়া করলাম। তাহলে এখানে কি হবে NH4Cl, মানে এই NH4 এর সঙ্গে Cl, NH4Cl প্লাস হাইড্রোজেন গ্যাসটা এটা উৎপন্ন হবে। এগুলো সব আমরা অ্যাসিডের বিক্রিয়া দেখালাম। ঠিক আছে, এবার আমি আর কয়েকটা এবার কার্বনেটের বিক্রিয়াগুলো দেখাচ্ছি, মানে বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে তোমরা এগুলো ভালোভাবে দেখে নাও, তারপরে বললাম তোমাদের অনেকগুলো মনে রাখতে হবে এখানে। ঠিক আছে, এবার দেখো আমি দেখাচ্ছি আরও, ধরো যে কার্বনেট, যেমন ধরো এখানে আছে MgCO3,
এই MgCO3 এর সঙ্গে ধরো আমি এটা HNO3 এটার বিক্রিয়া ঘটালাম, তাহলে এখানে কি হবে MgNO3 2 MgNO3 2, এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, হ্যাঁ অনেকগুলো এগুলো ক্লাস 9-এ ছিল, যারা পড়েছো ভালোভাবে আশা করছি জানো। ঠিক আছে, তাহলে এবার এটা হবে প্লাস CO2 প্লাস H2O, কারণ আমরা জানি দেখো যখন কার্বনেট থাকে তখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তার জন্য এই যে কার্বন ডাইঅক্সাইডটা এখানে উৎপন্ন হলো। ঠিক আছে, তারপর আমি আরো দেখাচ্ছি, ধরো এভাবে CaCO3 প্লাস H2SO4, এটা একটা বিক্রিয়া, তাহলে এখানে C এর সঙ্গে SO4 যুক্ত হবে, দিয়ে কি হবে CaSO4 প্লাস কার্বনেট থাকলে কার্বন ডাইঅক্সাইড প্লাস কি হয়ে যাবে জল। এবার যে প্রত্যেকটা আমরা বিক্রিয়াগুলো দেখালাম, অনেকগুলো তোমাদের আমি দিয়ে দিচ্ছি এই সাইডে, তোমরা এই সাইড থেকে সেগুলো দেখে নাও। ঠিক আছে, এবার এগুলো তোমরা ভালো করে ভিডিওটা পজ করে লিখে নাও। এবার এই যে বিক্রিয়াগুলো আমরা দিলাম, এই প্রত্যেকটা বিক্রিয়া তোমাদের ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স মানে কি, দেখো এখানে যতটা আমি বললাম তো যে যতটা এখানে ধরো নাইট্রোজেন কটা আছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে, তার প্রত্যেকটা তোমাদের ব্যালেন্স করতে হবে। এবার এইগুলো ব্যালেন্সগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের সেই ব্যালেন্স থেকে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে আর রাসায়নিক বিক্রিয়াগুলো মনেও থেকে যাবে। তাহলে এখানে যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে সেগুলো প্রত্যেকটা তোমাদের ইম্পর্টেন্ট, কারণ সেখান থেকে সমীকরণ থেকেই তোমাদের অঙ্কগুলো আসবে যে এটা থেকে এটা কি উৎপন্ন হয়, তারপরে কত গ্রাম উৎপন্ন হয়, কি পরিমাণ উৎপন্ন হয়, সবগুলো তোমাদের কাজে লাগবে। তো এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো প্রত্যেকটা তোমরা ভালোভাবে লিখে নিও। একটা প্রশ্ন তোমাদের জন্য, রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থকে কি বলা হয়? আজকে আমি বললাম যে রাসায়নিক বিক্রিয়ায় যেসব পদার্থ উৎপন্ন হয় তাদের কি বলা হয়, সেটা তোমরা বলো, এবং আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা আমাদের ভিডিও প্রত্যেকটা দেখতে থাকো, আমি সব কিছু পড়িয়েছি, তোমরা সেই প্লে লিস্টটা তোমাদের ডিসক্রিপশনে আছে সেভ করো। এটা বলো রাসায়নিক বিক্রিয়ায় কোন পদার্থ উৎপন্ন হয়, কমেন্টের মধ্যে বলো।